Welcome to my YouTube channel The Web Education। সো ফ্রেন্ডস, টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট ইন্টারভিউকে লক্ষ্য করে, অর্থাৎ 2022 টেট যে ইন্টারভিউ আপকামিং হতে চলেছে তাকে লক্ষ্য করে আমরা যে সিরিজটা চালু করেছিলাম প্লেলিস্টে অর্থাৎ ক্লাসের, তার আজকে হচ্ছে 42, অর্থাৎ এর আগে 43 ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে এবং মোর দেন কিন্তু 50+ অর্থাৎ 60 ক্রস হয়ে গেছে মনে হচ্ছে। এত দূর কিন্তু ক্লাস অলরেডি করানো হয়েছে। কারণ কি, সেখানে বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস রয়েছে, যেমন মিড ডে মিল বলতে পারো, রাইট টু এডুকেশন অ্যাক্ট রয়েছে, এনসিএফ রয়েছে, নিপুণ ভারত মিশন রয়েছে, বিভিন্ন শিক্ষা কমিশন, অর্থাৎ সমস্ত ক্লাস কিন্তু এখানে পেয়ে যাবে। এবং ইউটিউব চ্যানেলের সবথেকে গুরুত্বপূর্ণ একটা চ্যানেল দ্য ওয়েব এডুকেশন, যেটা বিশ্বস্ত যে কোনো বিশেষ করে ডাব্লিউবি টেট ইন্টারভিউ প্রিপারেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যানেল। তো যারা চ্যানেলে নতুন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, যাতে করে এই ধরনের ভিডিও ক্লাসগুলো পেয়ে থাকো। এবং এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নও, তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এর পিডিএফ কিন্তু ফ্রি অফ কস্ট তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এবং আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেবো। তো দেখো, আজকে হচ্ছে 44 নম্বর ক্লাস। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট দিতে চাই, সেটা হচ্ছে আমি একটা বুক কিন্তু লঞ্চ করেছি, সেটা হচ্ছে 344 পেজের মোটামুটি রয়েছে, যেখানে এ টু জেড বিভিন্ন যে কনসেপচুয়াল যে প্রশ্ন, অর্থাৎ সিচুয়েশন বেস প্রশ্ন বলো, বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন বলো, প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত বইগুলো প্রোভাইড করা হয়, অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত যে সমস্ত বই রয়েছে, পরিবেশ বলো, বাংলা, তারপর শারীরশিক্ষা, তারপরে যে মজারু বই, কুটুম কাটাম, এই সমস্ত বইয়ের কিন্তু ডিটেলস ওই পিডিএফের মধ্যে রয়েছে। তো যারা পিডিএফটি বাই করতে চাও, আমি পিডিএফটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পিডিএফটা যারা বাই করতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে প্রথমে যুক্ত হবে এবং সেখানে আমাকে পার্সোনাল মেসেজ করলে হোয়াটসঅ্যাপের দ্বারা আমি তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো। অনেকে কিন্তু পিডিএফটা ক্রয় করেছে এবং রিভিউ কিন্তু ভালো আসছে পিডিএফটার। ওকে, তো দাঁড়া আমি তোমাদের দেখাচ্ছি একটু ওটা নিয়ে। তো এই হচ্ছে তোমাদের পিডিএফ বুকটা, যেটার নাম হচ্ছে, দেখো দিয়ে দিয়েছি আমি, জাস্ট ওয়েট। এটা হচ্ছে বইটা টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট 2022 ইন্টারভিউ গাইড বুক। এটা 100% কমন, কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এবং এর দাম রাখা হয়েছে কিন্তু দেখো 125 টাকা মাত্র দাম রাখা হয়েছে। এবং এর পেজ সংখ্যা তোমরা দেখতেই পাচ্ছ, টোটাল পেজ সংখ্যা রয়েছে 344 মতো পেজ সংখ্যা রয়েছে। ওকে, এখানে তোমরা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। দেখো যেমন 5E মডেল কী, সমস্ত কিছু তথ্য রয়েছে। পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর রয়েছে, যা কিছু, জনগণমন গানটি এটি কবে ভারতীয় সংবিধান গৃহীত হয়, বন্দে মাতরম কথার অর্থ কী, বর্তমানে যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে সেখানে ছাত্র সংখ্যা খুবই কম, এর কারণ কি, এই সমস্ত প্রশ্ন। পদ্ধতি ও কৌশলের মধ্যে পার্থক্য, পাস ফেল তুলে দেওয়ার পক্ষে যুক্তি এবং যুক্তিহীনটা কী, এই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। বিদ্যালয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকার কী প্রকল্প চালু করে, আরও বিভিন্ন তথ্য রয়েছে। দেখো যেমন দ্বিতীয় শ্রেণী কী কী বই রয়েছে, যেমন আমার বই রয়েছে, সহজ পাঠ রয়েছে, স্বাস্থ্য শারীর শিক্ষা রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই বইয়ের মধ্যে তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। ওকে, এবং সহজ পাঠের যে সমস্ত প্রশ্ন সমস্ত কিছু রয়েছে। তো যারা পিডিএফটি ক্রয় করতে চাও, অবশ্যই বলবো প্রথমে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও এবং সেখানে কিন্তু আমাকে মেসেজ করো, আমি নাম্বার দিয়ে রেখেছি, সেখানে মেসেজ করলে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু বইটা পেয়ে যাবে। এবং খুবই ভালো বই, হেল্পফুল বই। যারা এখনও পর্যন্ত ক্রয় করোনি অবশ্যই ক্রয় করো। মাত্র এটা কিন্তু 125 টাকা দাম রয়েছে। এবং আমি ক্লাসের পিডিএফ তো ফ্রি অফ কস্ট দিই, কিন্তু এটা অনেকেই আমাকে বলেছিল যে দাদা একটা পিডিএফ বই লিখলে ভালো হয়, তো আমি বইটা লিখেছি অনেক যত্ন সহকারে। অবশ্যই তোমরা পিডিএফটা দেখতে পারো। আমি কিন্তু একটা ক্লাস কালকে করিয়েছিলাম যেখানে 25টা প্রশ্ন ছিল। তো যারা ক্রয় করোনি অবশ্যই কিন্তু ক্রয় করে চেষ্টা করো, তাড়াতাড়ি, খুব হেল্পফুল হবে। ওকে, তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো আজকে ক্লাসে কী কী প্রশ্ন আছে, দেখো এটা হচ্ছে 44 নম্বর ক্লাস। তো এখানে কিছু প্রশ্ন রেখেছি, দেখো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ওকে, দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, যে শ্রেণীকক্ষে দুজন শিক্ষার্থী যদি বসার জায়গা নিয়ে বচসা করে, তাহলে শিক্ষক হিসেবে তাদের প্রতি কী ব্যবস্থা নেওয়া উচিত। না কি বলবে, না প্রথমত তাদের নিজেদের মধ্যে বচসা বন্ধ করতে বলতে হবে এবং নিজেদের মধ্যে ঝগড়া করার অপকারী দিকটা, অর্থাৎ কী অসুবিধা হতে পারে, নানান উদাহরণের মাধ্যমে তাদের কাছে তুলে ধরতে হবে। আর দ্বিতীয়ত কি, তাদের বসার জায়গা তাদের উচ্চতা অনুযায়ী এমনভাবে ঠিক করে দিতে হবে যাতে তারা উভয়ে শ্রেণীকক্ষে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে। অর্থাৎ কি,
দেখবে অনেক সময় কী হয় যে বিদ্যালয়ে ফার্স্ট বেঞ্চে বসা নিয়ে বা বেঞ্চে বসা নিয়ে কি অনেকেরই ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট কিন্তু হয়ে থাকে। তো তুমি যখন একজন শিক্ষক হিসেবে যখন প্রাথমিক বিদ্যালয়ে যাবে তখন কি এই ধরনের কিন্তু সমস্যার সম্মুখীন হবে। আর সেখানে তোমার একটাই কর্তব্য যে প্রথমে ঝগড়ার কারণটা জানা এবং জানার পরে এর খারাপ দিকগুলো কী ভালো দিকগুলো কী সে অর্থাৎ ভালো দিক তো নয় খারাপ দিকে অর্থাৎ অপকারী দিকগুলো কী সেগুলো তাদেরকে বলা, বিভিন্নভাবে বুঝিয়ে বলা এবং তারপর বলতে হবে যে দেখো যার হাইট কম রয়েছে তাকে কিন্তু প্রথম দিকে বসতে দিলে সে ব্ল্যাকবোর্ডের এবং শিক্ষক মহাশয়ের যে অঙ্গভঙ্গি পড়ানোর যে বিষয়গুলো সেগুলো সে বুঝতে পারবে, আর যে হাইট একটু লম্বা সে কিন্তু পিছনে বসলেও কিন্তু সেই সুযোগ সুবিধাটা পাবে। তো এভাবে বুঝিয়ে কিন্তু তাদের মধ্যে সমাধানটা করতে হবে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে না, প্রাথমিক স্তরে কোনো শিশুর মধ্যে অসঙ্গতিমূলক আচরণ লক্ষ্য করলে তা অপসারণের জন্য শিক্ষক হিসেবে কী করবেন। না কী করবেন না, শিশুর বিভিন্ন চাহিদাগুলি পুরোপুরি বা আংশিক অতৃপ্তির ফলে যে অসামাজিক আচরণ লক্ষ্য করা যায় তাকে বলা হয় কি অপসঙ্গতি। এই অপসঙ্গতি কী জিনিস তাহলে না, শিশুর বিভিন্ন চাহিদাগুলি পুরোপুরি বা আংশিক যদি অতৃপ্তির ফলে যে অসামাজিক আচরণ লক্ষ্য করা যায় তাকে বলা হয় অপসঙ্গতি। এবং এই আচরণ লক্ষ্য করলে অপসারণের জন্য শিক্ষক হিসেবে কী করা দরকার না, শিক্ষক হিসেবে এগুলো কিন্তু দূর করতে একটা সক্রিয় ভূমিকা কিন্তু শিক্ষক মহাশয়কে গ্রহণ করতে হবে, যাতে করে এই চাহিদাগুলো তাদের মধ্যে ভালো সামাজিক আচরণ সৃষ্টি হয় সেগুলো তাদের মধ্যে দেখাতে হবে এবং সেগুলো লক্ষ্য করতে হবে। এটাও কিন্তু পিডিএফের একটা অংশ, কিন্তু আমি এরপর কিন্তু করাবো না এটা নিয়ে, কারণ এটা আমি এর পিডিএফটাও কিন্তু আমি প্রোভাইড করবো না টেলিগ্রামে, কারণ যেহেতু যারা ক্রয় করেছে তাদের কিন্তু খারাপ লাগবে। তো আমি তোমাদের রিভিউর জন্য এটাও কিন্তু দিয়ে দিলাম আজকের ক্লাসটা। ওকে, কাল একটা দিয়েছি এবং আজকে এরপর কিন্তু আমি যে ক্লাসগুলো করবো অবশ্যই পিডিএফ প্রোভাইড করবো, এবং যারা পিডিএফটা ক্রয় করেনি অবশ্যই ক্রয় করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওকে, নেক্সট দেখো কী বলছে 3 নম্বর, না প্রাথমিক স্তরের কোনো শিশুর মধ্যে অপসঙ্গতি আচরণ লক্ষ্য করলে, এটা আমার মনে হচ্ছে 2বার হয়ে গেছে রিপিট, সরি ফর দ্যাট, এটা কিন্তু 2বার রিপিট হয়ে গেছে। এটা তোমরা দেখো আচ্ছা কী করবে সেটা দেওয়া রয়েছে। না কী করা যায় এখানে, ওরা কী করবে বলেছে শিক্ষকের ভূমিকা না, খেলার মাধ্যমে পড়ালে বা খেলার চলে শ্রেণীকক্ষে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করলে শিশুদের অপসঙ্গতির সঠিক কারণটি পাওয়া যায়, কারণ খেলার মধ্য দিয়ে শিশু নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করে। এক্ষেত্রে অপসঙ্গতির জন্য শিশু যে স্বাভাবিক আচরণগুলি হারায় খেলার মধ্য দিয়ে সেগুলি আবার ফিরিয়ে আনতে হবে, যা শিশুকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে। অর্থাৎ এর আগেরটা ছিল অপসঙ্গতি কাকে বলে এবং এই অপসঙ্গতির জন্য শিক্ষক মহাশয় কী করবে সেটা দেওয়া রয়েছে। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, একটি শিক্ষার্থী পড়াশোনায় ভালো আর একটি শিক্ষার্থী ছবি আঁকায় ভালো, তাহলে আপনার কাছে কোন স্টুডেন্ট বেশি ভালো? এটা তো প্রশ্ন করতে পারে ইন্টারভিউতে। তাহলে সঠিক উত্তর কী হবে না, আমার কাছে সমস্ত শিক্ষার্থী কিন্তু সমান, এটা কিন্তু প্রথমে বলবে, কারণ কাউকে বৈষম্য করা চলবে না। যে শিক্ষার্থী পড়াশোনায় ভালো তাকে পড়াশোনা আরও ভালো করার জন্য উৎসাহিত করব, সঙ্গে সে যেন সহপাঠক্রমিক কাজগুলি করে সেটাও দেখব। আর যে শিশু শিক্ষার্থী বা বাচ্চাটা ছবি আঁকায় ভালো তাকে আরও ভালো ছবি আঁকার জন্য উৎসাহিত করব, এবং সঙ্গে সঙ্গে এটাও বলবো যে পড়াশোনাটাও কিন্তু ঠিকঠাক জরুরি, কারণ আমার কাজ হলো বাচ্চাদের সার্বিক উন্নতি ঘটানো এবং একজন বাচ্চাকে মানব সম্পদে পরিণত করাই হচ্ছে একজন আদর্শ শিক্ষকের মূল দায়িত্ব ও কর্তব্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কী বলছে, একজন আদর্শ মা 100 জন স্কুল শিক্ষকের ন্যায় মূল্যবান, এ কথার গুরুত্ব কী? একদম ঠিক, কারণ আমরা প্রথমেই কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করি? আমাদের নিজের মায়ের কাছ থেকে। তার জন্য তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে মাতৃভাষায় মাতৃদুগ্ধ সমান, অর্থাৎ মাতৃভাষার মাধ্যমে একজন মায়ের কাছ থেকে যে শিক্ষা শিশু লাভ করছে সেটা কিন্তু মাতৃদুগ্ধ সমান। অর্থাৎ একটা শিশু যেমন মাতৃদুগ্ধ পান করে যতটা তৃপ্তি পায়, তেমনি মায়ের কাছ থেকে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করে ঠিক ততটাই তৃপ্তি পায়। তো একজন শিশু তার মায়ের কাছ থেকেই প্রথম কিন্তু শিক্ষা পায়। পরিবারে মায়ের স্নেহছায়ার প্রীতিপূর্ণ পরিবেশেই একজন শিশু তার জীবনের প্রয়োজনীয় শিক্ষা লাভ করে। শিশুর সুঅভ্যাস গঠিত হয়, ধর্মীয় ও নৈতিক বিকাশ জাগ্রত হয়, বৃত্তিমূলক শিক্ষার ও বিকাশ ঘটে, যেগুলি একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশের জীবনের গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন কী বলছে না, কোনো একটি বিষয় শিক্ষার্থীরা বারংবার বুঝতে না পারলে একজন শিক্ষকের করণীয় কী হবে?
তো তুমি একজন শিক্ষক হিসেবে কী করবে যখন একটি বিষয় শিক্ষার্থীরা বারবার বুঝতেই পারছে না? না, বিষয়টি বুঝতে শিক্ষার্থীর কোথায় অসুবিধা হচ্ছে তার প্রথমে কারণ অনুসন্ধান করা। এটা আমি প্রত্যেক ক্লাসে প্রত্যেকবার কিন্তু এ ধরনের প্রশ্ন আসতে গেলে বলতেই থাকি যে বিষয়ে শিশু শিক্ষার্থীদের ভুল হচ্ছে বা দুর্বলতা দেখা দিচ্ছে, প্রথম এবং প্রধান দায়িত্ব হবে তুমি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে যে তার কারণটা খোঁজা, অনুসন্ধান করা, বিভিন্ন ধরনের উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আরও সহজভাবে শিক্ষার্থীর সামনে তুলে ধরা, প্রয়োজনে পড়ানোর পদ্ধতির পরিবর্তন প্রভৃতি বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া উচিত। এবং বিভিন্ন যে শিক্ষা সহায়ক উপকরণ, বিভিন্ন পদ্ধতি মাধ্যমে আলোচনা, গল্প, বিভিন্নভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে বিভিন্নভাবে তাদের কিন্তু বিষয়টি বোঝানোর চেষ্টা করা দরকার। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে না, আপনার বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী বমি করলে আপনি কি করবেন? হতেই পারে যে একটা শিক্ষার্থী বিদ্যালয়ে হয়তো কোনো কারণবশত সে শরীর খারাপের জন্য বমি করলো, তো কী করা দরকার একজন শিক্ষক হিসেবে? এ ধরনের সিচুয়েশনে তোমরা পড়তেই পারো বিদ্যালয়ে যখন জয়েন করবে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে। না, কি বলবে, শিক্ষার্থী কোনো কারণে বমি করতেই পারে। এক্ষেত্রে বমি করার জন্য সে সঙ্গে সঙ্গে ঘাবড়ে যেতে পারে বা তার ভিতর ভয়ের সঞ্চার হতে পারে। কারণ কি, তাই এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে সেই দিকে লক্ষ্য দিতে হবে। শিক্ষার্থীকে সাহস দিতে হবে, তাকে বোঝাতে হবে যে এটি বিশেষ কোনো শারীরিক অসুবিধা নয়। তাকে একটি নির্দিষ্ট সময় বিশ্রামে থাকতে দিতে হবে। তারপর যদি কোনো রূপ শারীরিক অসুবিধা দেখি তাহলে তাকে কী করতে দরকার না, তাকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে এবং সঙ্গে সঙ্গে তার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে হবে প্রধান শিক্ষকের সহায়তার মধ্য দিয়ে। তো এটা হচ্ছে একটা মূল বিষয়। নেক্সট, প্রাইমারি স্কুলে কি কি অনুদান দেওয়া হয়? তো কি কি অনুদান সরকার থেকে দেওয়া হয় না, মাইনরিটি স্টুডেন্ট তাদের জন্য কি মাইনরিটি স্কলারশিপ দেওয়া হয় বর্তমানে, যেটি পশ্চিমবঙ্গ সরকারের ঐক্যশ্রী প্রকল্পের অন্তর্গত। ক্লাস 5-এ তপশিলি জাতি বা উপজাতি বাচ্চাদের দেওয়া হয় শিক্ষাশ্রী স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিভিন্ন সবুজ সাথী প্রকল্প, এই ধরনের কিন্তু প্রকল্পগুলো অনুদান হিসেবে দেওয়া হয়। মিড ডে মিল রয়েছে, ঠিক তো? নেক্সট দেখো তারপর 9 নম্বর প্রশ্ন কি বলছে না, প্রাথমিক স্কুলে শিক্ষার্থীদের কি কি স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া উচিত বা হয়? না, প্রথমত ভাষার শিক্ষা, সামাজিক বা আবেগজনিত বিকাশ, শারীরিক বিকাশ, ঠিক তো, নান্দনিক বিকাশ, বৌদ্ধিক চেতনার বিকাশ। প্রাইমারি স্কুলে শিশুদের এই সমস্ত বিষয়গুলি যাতে সঠিক উন্নত ঘটে তার উপর জোর দেওয়া কিন্তু বেশি হয়। অর্থাৎ এগুলো হচ্ছে একটা কি স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতার বিকাশ, ঠিক। নেক্সট 10 নম্বর প্রশ্ন, যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রার্থনা শুরু করার কি নির্দিষ্ট কোনো সময় আছে? অবশ্যই জানা থাকা দরকার। না, সাধারণত যেগুলি ডে টাইম স্কুল সেগুলিতে প্রার্থনা সম্পূর্ণ করার সময়সীমা হলো 10:40 থেকে 10:50। এরপর 10:50 থেকে শুরু হয় শ্রেণী পঠন পাঠন। তবে কিছু বিদ্যালয়ে এই সময়সীমা বিদ্যালয় নিজের মতো করেও সাজাতে পারে, অর্থাৎ ডে স্কুলের ক্ষেত্রে এটা। আর যেটা সকালে মর্নিং স্কুল তার জন্য কি, আর তার জন্য তোমরা কমেন্ট করে জানাও, কারণ ওটার আমি ক্লাস তোমাদের করে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখো, লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করে জানাও মর্নিং স্কুল হলে কটার সময় কিন্তু প্রার্থনার সময়টা সাধারণত দেওয়া থাকে। ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন, ভিভিএ করে রাখো এই প্রশ্নটা, যে প্রার্থনা ঘন্টা পড়া থেকে প্রার্থনা শেষ হওয়া পর্যন্ত আপনি কি কি কাজ করবেন একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে? তো কী কাজ করা দরকার না, বলবে প্রথমত আমি সমস্ত সহকর্মীদের সঙ্গে সমস্ত শিক্ষার্থীদের প্রার্থনা লাইনে সুন্দর করে দাঁড় করাবো। তারপর প্রার্থনা শুরু হলে প্রার্থনায় অংশগ্রহণ করব। সঙ্গে প্রার্থনার সমস্ত কার্যাবলী যাতে সঠিকভাবে চলে সেদিকটাও দেখব। তারপর প্রার্থনা শেষ হলে শিক্ষার্থীরা যাতে শৃঙ্খলার সাথে ক্লাসরুমে পর্যন্ত যেতে পারে সেদিকটা লক্ষ্য রেখে কাজ করব এবং তারপর কি পাঠদান চলবে, ঠিক। নেক্সট দেখো তারপরে 12 নম্বর প্রশ্ন, যে আপনি নিশ্চয় জানেন প্রাথমিক স্কুলে প্রার্থনা শেষে একটি নীতিবাক্য পাঠ করানো হয়। এর নীতিবাক্য পাঠ করানোর উদ্দেশ্য কি? না, এটার উত্তর কী হবে না, বলবে হ্যাঁ জানি অবশ্যই। আমি যখন ডিএলএড এর প্র্যাকটিস টিচিং করেছি তখন বিষয়টি খুব কাছ থেকে দেখেছি। রোগ নয় ব্যাধি নয় এ ধরনের একটি নীতিবাক্য শিক্ষার্থীদের পাঠ করানো হয়। এই নীতিবাক্য পাঠ করানোর মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো শিশুদের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার প্রয়াস চালিয়ে যাওয়া, তাদের মূল্যবোধ বৃদ্ধি করা এবং যা কিছু
বৃহত্তর অর্থে মানুষের জন্য বা একটি শিশুর জন্য ক্ষতিকারক তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। অর্থাৎ নীতিবাক্যর মধ্যে দিয়ে কি শিশু শিক্ষার্থীরা সেটা উপলব্ধি করবে, বুঝবে, জানবে এবং তারা কি সঠিক পথে চলবে, একজন সমাজের একজন আদর্শ মানুষ হিসেবে তৈরি হবে। তাদের সমস্ত দিকের যে দুশ্চিন্তা রয়েছে অর্থাৎ বিদ্যালয়ে আসার আগে পর্যন্ত সেগুলো দূর হবে এবং পাঠের প্রতি তাদের মনোযোগ বৃদ্ধি পাবে। এই জন্যই কিন্তু বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্নভাবে নীতিবাক্য পাঠ করানো হয়। কখন? প্রার্থনা শেষ হওয়ার পর। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, যে শিশু সংসদে কতজন মন্ত্রী থাকে? আর শিশু সংসদে 6 জন মন্ত্রী থাকে। প্রধানমন্ত্রী থাকে, শিক্ষামন্ত্রী থাকে, স্বাস্থ্যমন্ত্রী থাকে, খাদ্যমন্ত্রী থাকে, সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী এবং গ্রন্থাগার ও পরিবেশ মন্ত্রী। এই শিশু সংসদের আমি একটা ডেডিকেটেড ক্লাস কিন্তু করাবো, অনেকদিন আগে বলেছিলাম কিন্তু করানো হয়নি, তো অবশ্যই এটা কিন্তু করিয়ে দেবো। ওকে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, প্রাইমারি স্কুলগুলির নামে এফপি বিদ্যালয় থাকে, এটার পুরো কথা কি? না, এফপি কথার পুরো অর্থ হচ্ছে ফ্রি প্রাইমারি স্কুল। ফ্রি প্রাইমারি স্কুল, এফপিএস বললেও হয়, কি এফপিএস অর্থাৎ ফ্রি প্রাইমারি স্কুল। বাংলায় বললে দাঁড়ায় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ বিনা বেতনের যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে। যেহেতু সরকারি প্রাইমারি স্কুলে সব শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে বিনা বেতনে পড়াশোনা করতে পারে, তার জন্যই প্রাইমারি স্কুলগুলির নামের সঙ্গে এফপি বা অবৈতনিক প্রাথমিক কথাটিও কিন্তু যুক্ত থাকে। অর্থাৎ সরকারি অনুদানকৃত যে সমস্ত সরকারি বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এফপি স্কুলও বলা হয়, কারণ এখানে কি শিশু শিক্ষার্থীরা বিনামূল্যে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। ওকে, নেক্সট দেখো, নেক্সট আর কী রয়েছে? আচ্ছা, নেক্সট কিন্তু আর নেই। তো এই ছিল তোমাদের মোট 14টি প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না এবং সাবস্ক্রাইবের সাথে সাথে বেল নোটিফিকেশন অন করো যাতে এই ধরনের ক্লাসগুলো পেয়ে থাকো। আমি গ্যারেন্টি সহ বলতে পারছি যে 80 থেকে 90% তোমাদের কিন্তু আমার ক্লাস থেকে কিন্তু প্রিপারেশন হয়ে যাবে এবং 8+ কিন্তু ইন্টারভিউতে নাম্বার পাবে। যারা ক্লাসগুলো করছো রেগুলারলি তারা সকলেই জানে যে ক্লাসগুলো কত ইম্পর্ট্যান্ট এবং প্রশ্নগুলো কত ইম্পর্ট্যান্ট। তাই অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে কেউ কিন্তু ভুলো না। তো এটাই ছিল আজকের প্রশ্ন। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ, জয় হিন্দ।